মিস্টার আবুল আলম শহীদ খান স্যার, আপনার কাছে আসি। মূলত যেই পরিস্থিতি হচ্ছে, নিশ্চয়ই গভর্নমেন্টের যারা মেশিনারিতে আছেন বা সংস্কার কমিশনগুলোর যারা প্রধান, তারাও কনসার্ন হওয়ার কথা, যেহেতু পরিস্থিতি তারাও দেখছেন। আমাদের দিক থেকে স্যার আপনার কিছু অ্যানালিসিস কি করণীয়, বিশেষ করে রাষ্ট্রীয় পরিস্থিতিটিকে কন্ট্রোল করা কিংবা সংস্কারের আলোচনাটিকে চালিয়ে নেওয়ার জন্য বলে কি মনে হয়? প্রথমত তো কঠোরভাবে এইসব বন্ধ করতে হবে, কঠোরভাবে। কারণ আপনি মবক্রেসিকে আর পাত্তা দিতে পারেন না, যথেষ্ট হয়ে গেছে। এই 6 মাসের মধ্যে আমরা মবক্রেসির চূড়ান্ত দেখে ফেলেছি। তো এখন এই মবক্রেসি তো চলতে পারবে না, মবক্রেসি আর ডেমোক্রেসিতে একসাথে যাবে না। সুতরাং আপনি এখন আপনার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সেনাবাহিনী মাঠে আছে, তাদের কাছে মিনিস্ট্রিয়াল ক্ষমতা আছে, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেন। বাংলাদেশের প্রধান সমস্যাই তো হলো এত সংস্কারের মধ্যে বাংলাদেশের যে প্রশাসনিক সংস্কার নিয়ে 2 শতাধিক সুপারিশ করেছেন মুহিত চৌধুরী সাহেবের কমিটি, 16টা আইটেম, তার মধ্যে কোথাও 8টা, কোথাও 12টা, কোথাও 16টা। এই জন্য আমি একটা অ্যাভারেজ করে বললাম 200-র বেশি সুপারিশ। আমাদের তো এত সুপারিশ লাগে না। আমাদের তো ইয়ার জন্য, যদি আমাকে জিজ্ঞেস করেন যে সংস্কার আপনার জনপ্রশাসনে কি সংস্কার হওয়া উচিত, আমি 3 লাইনে বলবো যে আমার বেসিক সংস্কার দরকার। কি বেসিক সংস্কার? যে এই যে সিভিল সার্ভিস, জনপ্রশাসন, গণকর্মচারী, এই ধারণার উৎপত্তির একটা কারণ তো আছে। কেন এটা জন্ম হলো? এটার জন্ম এই জন্যই দেওয়া হয়েছে যে গণতন্ত্রে যে সরকার ক্ষমতায় থাকবে সেই সরকার একটা রাজনৈতিক সরকার হবে, দলীয় সরকার হবে। এই গণতন্ত্রের আগে চীনে কিন্তু 600 খ্রিস্টাব্দে এই গণকর্মচারী ছিল, রোমান সাম্রাজ্য গণকর্মচারী ছিল, সেগুলো আলাপ নাই বা করলাম আজকে। তাহলে এই গণকর্মচারী একটা স্বাধীন গণকর্মচারী থাকবে, তাদের রিক্রুটমেন্ট হবে মেরিট বেসড রিক্রুটমেন্ট, এবং তাদেরকে গণকর্মচারী হিসেবে নিয়োজিত করার পর তারা দেশের আইন, বিধি, সংবিধান এইসব অনুযায়ী তাদের কাজ স্বাধীনভাবে করবেন। এই স্বাধীনতাটা তো আমরা দিতে পারিনি। এই স্বাধীনতা আমরা কখনো স্বাধীন একটা গণকর্মচারী তৈরি করতে পারিনি। তো এখানকার একটা বেসিক সংস্কার করতে হবে যে এখন আমার স্বাধীন গণকর্মচারী রাখবে, স্বাধীন সিভিল সার্ভিস, স্বাধীন পুলিশ বিভাগ, স্বাধীন জুডিশিয়ারি, এবং স্বাভাবিক কারণেই সমস্ত যারা আছেন, সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, তারা তাদের যা দায়িত্ব আছে সেটা স্বাধীনভাবে পালন করবে। এইটা হলো আপনার বেসিক একটা সংস্কার। আপনি এই সংস্কারের কথা বলেন না, আপনি জেলা প্রশাসকের নাম কি হবে, জেলা পরিষদ থাকবে কিনা, জেলা পরিষদ থাকবে কিনা, এটা তো স্থানীয় সরকারের বিষয়। একটা বিষয় যে আমরা গণমাধ্যমে দেখলাম যে অবসরে যারা গেছেন তাদেরও নাম তালিকাভুক্ত করা হয়েছে, তাদেরকেও সচিব পদে প্রায় 119 বোধ হয়। যাই হোক, যে আমাদের যারা বঞ্চিত হয়েছেন, এটিও বঞ্চিত হিসেবে যেটা আসছে, বঞ্চিত হয়েছেন, ঠিক আছে, নেক্সট বিলো রুল আছে, বঞ্চিত হয়েছেন, তারা বঞ্চনার শিকার হয়েছেন, এবং এটার মাৎসান্যায় হয়েছিল এক সময়। এই কারণে এখন এরকম এত গণহারে পদোন্নতি দিতে হবে। এটার উদাহরণটাও দিয়ে রাখি যাতে আমাদের দর্শকরা বুঝতে পারে। ধরেন আমার ব্যাচে 100 জন অফিসার রিক্রুট করা হলো। এখন এই 100 জনের থেকে, এটা তো একটা পিরামিড সিস্টেম, 100 জনের 100 জন কোনোদিন সচিব হবে না, কারণ সচিবের পদই তো 100টা নাই। এবং ওই সচিবের পদ যে 50-60টা আছে বা 70টা আছে এখন, মানে সচিব এবং সচিব স্থানীয়, তো তাদেরকে আপনি 3টা ব্যাচ যদি থাকে তো ভাগে আপনি 20টা করে পাবেন, কেউ 15, কেউ 20টা পাবে। তার মানে ওই 100-র মধ্যে 20 জন সচিব হবেন। এখন তাদের রিক্রুটমেন্ট হওয়ার পর তাদের একটা মেরিট লিস্ট আছে, অ্যান্ড দেন তাদের যে পারফরমেন্স আছে, হ্যাঁ, তাদের পারফরমেন্স, এসিআর নিয়েও কথাবার্তা থাকতে পারে, তাদের পারফরমেন্স, তাদের যোগ্যতা, মেধা, পারফরমেন্স, দক্ষতা, এবং তারা কীরকম কাজ করেছেন, কর্মসম্পাদন, সব মিলে আপনি বিবেচনা করে তাদেরকে পদোন্নতি দিবেন। এটা হলো পদোন্নতির ধারা। এখন দেখা গেল যে আপনি এই 10 নম্বরকে দেন নেই, না দিয়ে 20 নম্বরকে দেন নেই, 30কেও দেন নেই, আপনি 99 নম্বর মানুষটাকে দিয়ে দিচ্ছেন পদোন্নতি। তখন নেক্সট বিলের অনুযায়ী এখন 98 জনকে আপনি সচিব বানাবেন। সো এইটা ঘটতেছে, কারণ ওই যে অন্যায়টা হয়েছে, ওই অন্যায় দূর করার জন্য এখন গণহারে পদোন্নতি দিতে হবে। এবং এখন রাষ্ট্র না, আগে তো এইরকম নেক্সট বিলের রুলে যাদেরকে পদোন্নতি দেওয়া হতো তাদেরকে আর্থিক সুবিধা দেওয়া হতো না, কারণ তারা তো পদোন্নতি পেয়ে যোগ দিতে পারতেন, আরও কয়েক বছর চাকরি করতে পারেন। আমার ক্ষেত্রেও তাই হয়েছে, আমি 12 বছর বয়সে ছিলাম, তো আমি আর্থিক সুবিধা পাইনি, কিন্তু আমি চাকরি করতে পেরেছি। তো ওনারা যেহেতু চাকরি করতে পারছেন না, সেই জন্য তাকে কম্পেনসেট করার জন্য আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে। তো সেটাও তো জনগণের কাছ থেকে যাবে, জনগণের অর্থ থেকে যাবে, জনগণের ট্যাক্সের টাকা যাবে, বাট এটা তারা পেতেই পারেন, এটা পাওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আবার সংস্কারের তাতে আসি, যে আমার জনপ্রশাসনের সংস্কার একটাই দরকার, বেসিক সংস্কার। ইন্ডিপেন্ডেন্ট সিভিল সার্ভিস থাকবে, ইন্ডিপেন্ডেন্ট পুলিশ সার্ভিস, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ইন্ডিপেন্ডেন্ট কমিশন। তাহলে আপনি এইটুক করতে পারলে আপনি অনেক কিছু করতে পারবেন।